দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিনের আরেকটি নতুন এপিসোডে। আমি ডক্টর এম তাজদিক হাসান আছি আপনাদের সাথে। সুরক্ষায় প্রতিদিনের এই বিশেষ সেগমেন্ট সুরক্ষায় মানসিক স্বাস্থ্যে আমরা কথা বলি মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে। আজকে আমাদের সাথে আছেন এমন বিশেষ একজন অতিথি যাকে আমন্ত্রণ জানাতে পেরে আমি নিজেই গর্বিত। আমাদের সাথে আছেন প্রফেসর কামাল চৌধুরী, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার পরিচালক হিসেবে আছেন নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমরা যেই বিশেষ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার ও মনের যত্ন। প্রায় ২,০০০-এর কাছাকাছি মৃত্যু, অসংখ্য আহত, রক্ত, অনেক কিছু দেখেছি আমরা গত বছর। জুলাই গণ আন্দোলনের পরবর্তীতেও কিন্তু মব থেকে শুরু করে বিভিন্ন সময়ে আমাদের মন ক্ষত বিক্ষত হয়েছে। এই প্রসঙ্গেই আমরা স্যারের সাথে কথা বলতে চাই। স্যার কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন স্যার, এবং আপনার কাছে জানতে চাই এই যে জুলাই গণ আন্দোলনটি হয়েছে এর পরবর্তীতে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য কিভাবে বদলে গেছে? যদি বলা যায় যে জুলাইয়ের আগে কেমন ছিল সেই চিত্রটা আমাদের জানা আছে। হ্যাঁ, আমরা তো অনেকগুলো জাতীয় সমীক্ষা হয়েছে সেটা নিয়ে। তো জুলাইয়ের আগে যে খুব ভালো ছিল সেটা বলা যাবে না। আর বর্তমান সময়ে আগে যে অবস্থা সেটার সাথে আরও কিছু বিষয় যোগ হয়েছে, যার মধ্যে একটা বড় একটা আন্দোলন, যেটা আপনি বলছিলেন যে অনেক মানুষ হতাহত হয়েছে, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়নি তারাও এই প্রসেসে মানে এই পুরো বিষয়টার সাথে জড়িত ছিল, শারীরিকভাবে না হলেও মানসিকভাবে ছিল, তারাও আঘাতপ্রাপ্ত। হ্যাঁ, আমরা অনেক সময় আঘাত জিনিসটাকে শুধু শরীরের দিক থেকে দেখি, কিন্তু মনেও যে একটা আঘাত আসে আমরা সেটা অনুভব করি, কিন্তু সেটা প্রকাশটা হয়তো ভিন্ন হয়। সেই আঘাতেরই চিহ্ন কিন্তু এখন চারপাশে দেখা যাচ্ছে। এই যে আমরা এত অসহিষ্ণুতা দেখছি, এত ইনটলারেন্স দেখছি মানুষের প্রতি, মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে এবং একজন আরেকজনকে দমন করার যে একটা বিষয়, এবং এই মব তৈরি হচ্ছে, এই অসহনশীলতারই একটা ইম্প্যাক্ট আমি মনে করি। কেন মানুষ হঠাৎ করে হামলে পড়ছে অন্যদের উপর, তাদের ভেতরে জমে থাকা রাগ ক্ষোভ সেটারই কিন্তু প্রকাশ ঘটাচ্ছে। তো জুলাই পরবর্তী বাংলাদেশে অবশ্যই একটা মানসিক স্বাস্থ্যের দিক থেকে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে, ভালোর দিকে নয় খারাপের দিকেই গেছে। স্যার, একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমি আসলে গবেষণা করি মানসিক স্বাস্থ্য নিয়ে। আমার মনে হয়েছে যে জুলাইয়ের ওই উত্তাল সময়টাতে কিছু মৃত্যু আমাদেরকেও কিন্তু তীব্রভাবে আঘাত করেছে। আমরা যখন কথা বলেছি নিজেদের মধ্যে, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা যখন একসাথে বসেছি, আমরাও কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি। বিভিন্ন সময় আমাদের মধ্যেও ব্রেকডাউন ঘটেছে। কয়েকটা মৃত্যু, স্পেশালি যখন ইয়ামিনের দেহটা যখন পড়ে গেল, এবং কিছু কিছু মৃত্যু আসলে এখনও রয়ে গেছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখন বিভিন্ন সময় যেই পেশেন্টরা আসছে আমাদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে, তাদের মধ্যে কিন্তু একটা ট্রমাটিক যে এক্সপোজারটা যেটা আছে। স্যার, আমরা কি মাস ট্রমা বলতে পারি যে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা মাস ট্রমাটিক কোনো একটা এক্সপোজারের মধ্যে পড়ে গেছি? যেহেতু গবেষণা হয়নি, মানে কনক্লুসিভলি বলা যাবে না, তবে অভিজ্ঞতার আলোকে যেটা অবশ্যই মাস ট্রমা। এখানে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই, যারা এই আন্দোলনের সাথে মানসিকভাবে সংযুক্ত ছিলেন তাদের প্রত্যেকেই। এবং যেটা আপনি বলছিলেন যে আমরা নিজেরা, আমার তো মনে পড়ে আমি নিজেও প্রচণ্ডভাবে ট্রমাটাইজ হয়েছি, এবং যেই মানুষগুলোকে যখন ভিডিওতে দেখা হয়েছে, তাদের ডেড বডিগুলো দেখানো হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে, এগুলো কিন্তু মানসিকভাবে আঘাত করেছে। এবং সকলেই আমি মনে করি যে এর মধ্যে দিয়ে গেছে, এবং এটার যে একটা বিহিত হওয়া, এটা যে একটা সাপোর্টের মাধ্যমে একটা হিলিং প্রসেস যেটা আমরা বলি যে সুশ্রূষা, এটা কিন্তু হয়নি। বরঞ্চ তারপরে একটার পর একটা আরও কিছু ঘটনা ঘটে গেছে, মানুষ সেদিকে মনোযোগ চলে গেছে, কিন্তু নিজের যে কেয়ার, নিজে ভালো হয়ে ওঠা, রিকাভারি বলছি, সেটা কিন্তু হয়ে ওঠেনি। সেখানে একটা বড় ধরনের গ্যাপ আছে। তো ম্যাস ট্রমা বলা যাবে অবশ্যই, কিন্তু এটা হয়তো গবেষণা করে আরও সেটা কনক্লুসিভলি বলা যেতে পারে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে মনে করি যে হ্যাঁ, ম্যাস ট্রমা হয়েছে, এবং তারই রিয়াকশন কিন্তু আজকে আমরা বিভিন্ন পর্যায়ে দেখতে পাচ্ছি। ধন্যবাদ স্যার। আমি একটু বোঝার চেষ্টা করছি পুরো ব্যাপারটা। তার কারণ হচ্ছে যে গবেষক হিসেবে যখন আপনি বলছেন যে গবেষণা করার সুযোগ আছে, ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা গাইডলাইন যে আমাদের কাজ করতে হবে। স্যার, এই জুলাই পরবর্তী গণ আন্দোলন পরবর্তী কোন ধরনের কেস আপনারা বেশি পাচ্ছেন? বাংলাদেশে জুলাইয়ের আগে থেকে যে কেস, যে মানে যেই ধরনের মানসিক সমস্যার বেশি ছিল সেটা ছিল ডিপ্রেশন, বিষণ্ণতা। এটা আপনিও জানেন, সবচেয়ে বেশি মানুষ এটাতেই সাফার করছে। এবং বিভিন্ন সমীক্ষাগুলো যেগুলো আমরা দেখেছি গত কয়েক বছরে, এটাই রিফ্লেকশন যে তরুণ গোষ্ঠী
20 থেকে 15 থেকে 30 বা 35 এই বয়সী মানুষদের মধ্যে কিন্তু ডিপ্রেশনটা অনেক বেশি মাত্রায়। আপনি জানেন বোধহয় বাংলাদেশে কিন্তু স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টদের মধ্যে আত্মহত্যার সংখ্যা অনেক বেড়ে গেছে। গত বছরের যে হিসাবটা সেই হিসাবটা যদি দেখেন তাহলে মানে এটা আতঙ্কজনক যে প্রতিদিন প্রায় দুজন করে কোনো না কোনো স্কুল কলেজ বাংলাদেশে কোথাও স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা আত্মহত্যা করছে, কিন্তু সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। তো আজকে বাংলাদেশে যেখানে মানে যে মানসিক সমস্যা যেগুলো, আমি মনে করি যে খুব যে বড় ধরনের শুধু ট্রমার পেশেন্ট আসে সেটা না, আগে থেকেও যারা সাফার করছিল তারা তো আসছেনই, নতুন করে অনেকে হয়তো আসছেন। কিন্তু একটা বিষয় হলো যে মানে কেউ ট্রমাটাইজ হয়ে গেলে সে যে মানসিক স্বাস্থ্য প্রফেশনালের কাছে যাবেন এই অ্যাওয়ারনেসটা অনেকের থাকে না। উনি সমস্যাটা বুঝতে পারেন কিন্তু কোথায় যেতে হবে বা কার কাছে যেতে হবে বা যাওয়া ঠিক হবে কিনা অনেক ধরনের দ্বিধা তৈরি হয়, সে কারণেও তারা হয়তো এগিয়ে আসছেন না। এখানে তাদেরকে মোটিভেট করার একটা বিষয় আছে যেটা কিন্তু আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। বিভিন্ন পর্যায় থেকে উদ্যোগ নেওয়া দরকার, তাদেরকে জানানো দরকার যে তাদের জন্য যত্নের জন্য ব্যবস্থা আছে। আর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পক্ষ থেকে কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেটা কিন্তু খুব একটা মানুষ আদৌ জানে কিনা আমার সেটা নিয়ে সন্দিহান। তার মানে প্রমোশনেরও একটা হ্যাঁ ঘাটতি হ্যাঁ, আছে এটা মানুষকে এখানে। জানাতে হবে, জি। মানুষ না জানলে কিভাবে যাবে। আর কেউ যখন বুঝতে পারবে, যখন জানানো হবে, প্রচারণা হবে যে এই এই বিষয়গুলো হলে আপনি দেখা করুন, সে যখন এগুলো পড়ার পরে কিন্তু তার মনে হবে যে না ঠিক আছে, আমার সাথে মিলে যাচ্ছে, আমার যাওয়া দরকার, কনসাল্ট করা দরকার, কথা বলা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য স্যার, যে আমাদের যারা সাধারণ মানুষ তারা যদি জানে যে তাদের যে সিমটমসগুলোর মধ্যে দিয়ে বা তারা যে অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কোনটার জন্য তাদের আসলে চিকিৎসকের কাছে যাওয়া দরকার। এখানে আরেকটা ব্যাপারও খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সংখ্যা অত্যন্ত কম। আমরা যদি বলি 400-র কাছাকাছি সাইকিয়াট্রিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, বা পুরো যদি সাইকোলজিস্ট কমিউনিটিকে আমি ধরি 600-র কাছাকাছি আছে, সো 1000-ও আসলে না। সো 18-19 কোটি মানুষের জন্য যেই সংখ্যাটা সেটা অত্যন্ত কম। এই জায়গাটাতে আসলে প্রমোশনের একটা অনেক বড় রোল আছে, যাতে যে কজন মানে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আছে তাদেরকে যাতে আমরা প্রপারলি আমরা তাদের থেকে সেবাটা নিতে পারি। আমি একটু এখানে বলছি ডক্টর তাসদিক, এই বিষয়টা কিন্তু আমার মনে হয় যে আমি 10 বছর আগে এটা ভাবতাম যে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য রিসোর্স কম, কিন্তু এই মুহূর্তে আমার যেটা চিন্তা সেটা আমি যদি শেয়ার করি, আমি মনে করি যে বাংলাদেশের একটা ইয়াং জনগোষ্ঠী আছে 20 থেকে 40-এর মধ্যে, মানে খুবই পোটেনশিয়াল একটা জনগোষ্ঠী। এবং আমাদের মতো দেশে আসলে ওই অপেক্ষা করে বসে থাকা ঠিক হবে না যে সাইকিয়াট্রিস্টরা সংখ্যা বাড়াবো, সাইকোলজিস্টদের সংখ্যা বাড়াবো, এটা বাস্তব না। কারণ যে পরিমাণ জনগোষ্ঠী সেই পরিমাণ প্রফেশনাল তৈরি করতে অনেক বছর লেগে যাবে, 50 বছর 100 বছর লেগে যাবে। তো বিকল্প কি? আমি একটা থিম আছে যেটা হচ্ছে যে লো রিসোর্স হাই ইম্প্যাক্ট। হ্যাঁ, আমাদের যে রিসোর্স সেটাকে ম্যাক্সিমাইজ করা, গণহারে সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট তৈরি না করে একদম ম্যাস লেভেলে যদি আমরা মেন্টাল হেলথ ওয়ার্কার তৈরি করতে পারি, কমিউনিটি মেন্টাল হেলথ ওয়ার্কার, তারাই কাজ করবে। আমাদের এটা মাথায় রাখতে হবে খুব অল্প সংখ্যক মানুষেরই কিন্তু খুব স্পেশালাইজ সার্ভিসের দরকার। আজকে যে জুলাই যে ইম্প্যাক্ট, যে মানুষ কমিউনিটিতে যারা এফেক্টেড, এখানে মেন্টাল হেলথ ওয়ার্কাররা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং মেন্টাল হেলথ ওয়ার্কারদেরকে তৈরি করার জন্য একই সাথে মানে বছরে অসংখ্য আমরা তৈরি করতে পারি, যেহেতু আমাদের জনগোষ্ঠী রিচ, এই বয়সে অনেক জনগোষ্ঠী আছে কর্মক্ষম, তাদেরকে কিন্তু ব্যবহার করতে পারি। সো আমি এই মডেলটা মনে করি যে আমাদেরকে একটু ভিন্নভাবে দেখতে হবে। আমরা স্পেশালাইজ সার্ভিসটাকে মানে খুব ইম্পর্টেন্স দিচ্ছি, সেটা দরকার নেই। আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে গণপর্যায়ে, গ্রাম পর্যায়ে কমিউনিটি মেন্টাল হেলথ ওয়ার্কার। তারা যাবে, কথা বলবে, যখন প্রয়োজন মনে করবে কাউকে যে সিরিয়াস, তারাই কিন্তু উদ্যোগ নিয়ে স্পেশালাইজ সার্ভিসের কাছে নিয়ে যাবে। সেই মডেলটাতেই আমি জোর দেওয়ার চেষ্টা করছি। এবং আমি জানি যে WHO হতে শুরু করে অন্যান্য যারা আছে তারাও কিন্তু এই মডেলটা এখন ফলো করছে, যে না তোমাদের স্পেশালাইজ সার্ভিস তৈরি হোক, কিন্তু পাশাপাশি কমিউনিটি ওয়ার্কার তৈরি করো যারা প্রিভেনশন নিয়ে কাজ করবে। কারণ আমরা যদি প্রিভেনশনটাকে মানে মানসিক স্বাস্থ্য ডেভেলপ করাটাকেই ঠেকাতে পারি, সেক্ষেত্রে স্পেশালাইজ সার্ভিসের মানে নিডটা
ম্যানেজ করা অনেক সহজ হবে। অ্যাবসলিউটলি স্যার। এই প্রসঙ্গে আমার একজন প্রফেসর আছেন ডিকসন চিবান্ডা, জিম্বাবুয়ের একজন খুব নাম করা সাইকিয়াট্রিস্ট। ওনার একটা ইনিশিয়েটিভ আছে ফ্রেন্ডশিপ বেঞ্চ, নিশ্চয়ই আপনি নাম শুনেছেন, যেটা আফ্রিকা থেকে এখন ট্রাভেল করেছে ইউকেতে, ইউএসএতে, বিভিন্ন দেশে কিন্তু এই মডেলটা অ্যাডাপ্ট করা হয়েছে, যেটা এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন স্যার এই প্রসেসটাই ফলো করেছে, যে একদম রুট লেভেলের যারা, এবং এখানে খুব স্পেসিফিকলি গ্রামের দাদিদেরকে ব্যবহার করা হয়েছে, যে বৃদ্ধা তারা কমিউনিটি হেলথ ওয়ার্কার হিসেবে তারা হিলিংটা কীভাবে করা সম্ভব, যে তারা একজন তরুণ বা তরুণীর সাথে বসে কথা বলেছে এবং এই হিলিংটা কিন্তু পরীক্ষিত, এভিডেন্স আছে আমাদের হাতে যেটা কাজ করেছে। তার কোনো একটা কমিউনিটির যে রিসোর্স আছে সেটাকে কাজে লাগিয়েও কিন্তু আমরা মাস ট্রমার মতো যে জায়গাটা সেটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে বাংলাদেশের সাথে সবখানে কম্পেয়ার করা যাবে না। আমাদের ইন্ডিজিনাস কিছু স্ট্রেংথ আছে, যে ফ্যামিলি বিষয়টা, যে হ্যাঁ আমরাও কিন্তু আফ্রিকান এই মডেলটার সাথে কাজ করতে পারি, দাদি বা বলেন বেটে। এবং মজার ব্যাপার হলো একটা কমিউনিটিতে গিয়ে, প্রত্যন্ত এলাকায়, গ্রামে, একটা ইউনিয়নে গিয়ে আমি কথা বললে যতখানি না ইম্প্যাক্ট হবে, তার থেকে ওই এলাকার মানুষজন তাদের ভাষায় তাদের মতো করে কথা বললে ইম্প্যাক্টটা আরও বেশি পড়বে। তো এটাই হওয়া উচিত। আমি মনে করি যে প্রতিটা কমিউনিটিতে এই ধরনের মেন্টাল হেলথ ওয়ার্কার যদি থাকে, মেন্টাল হেলথ হিলার যদি থাকে, বেসিক সাপোর্ট দেওয়ার মতো লোক থাকে, তারাই কিন্তু কাজটা করবে। জি স্যার, আমরা যখন মাস ট্রমা নিয়ে কথা বলছিলাম, আমি একটু বোঝার জন্য জানতে চাচ্ছি যে জুলাই আন্দোলন পরবর্তীতে অস্থির একটা সময় কিন্তু আমরা পার করেছি, কিছু মবের ঘটনা আমরা দেখেছি, বা জেন্ডার বেসড ভায়োলেন্সেরও কিন্তু কিছু ঘটনা আমাদের চোখের সামনে এসেছে। এই ঘটনাগুলো কি আমাদের মানসিক স্বাস্থ্যকে কোনোভাবে আঘাত করছে কিনা, বা মাস ট্রমাটাকেই ট্রিগার করছে কিনা, আমি আপনার কাছে জানতে চাই। একটা যেটা হলো, মানুষের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল 15 বছর ধরে। তারা অনেক গ্রুপ আছে যারা নির্যাতিত হয়েছিল, তারা সেই সময় কিছু বলার সুযোগ ছিল না, ভয় ছিল, জীবনের ভয় ছিল। তো তারা আজকে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে, তারা যেহেতু ওপেন স্পেস পেয়ে গেছে, তো তাদের ক্ষোভটাকে প্রশমন করার জন্য তারা এটা ব্যবহার করছে। অর্থাৎ তারা কিন্তু আগে থেকে এই ট্রমাটাইজ ছিল, রিয়াকশনটা এখন তারা দেখাচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো যে এই মব বিষয়টা তো কিছু অনেক সময় পলিটিক্যালিও মোটিভেটেড হচ্ছে, কেউ কাউকে ব্যবহার করছে। জানি যে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ, আবেগটাকে পুঁজি করে কেউ এটাকে ব্যবহার করছে। কিন্তু এগুলো আমরা মনে করি যে সরকারের দিক থেকে যদি কিছু ব্যবস্থা নেওয়া হয়, এবং কমিউনিটি পর্যায়ে যাদেরকে মানুষ ফলো করে, ইনফ্লুয়েন্সড হয় যাদের কথায়, কমিউনিটি লিডার যারা আছে, তাদের একটা দায়িত্ব আছে। তারা যদি স্থির করতে থাকে, তাদের কমিউনিটি পিপলদেরকে, মানুষদেরকে বোঝায়, এবং এই আচরণগুলো যে আলটিমেটলি নিজেরাও এক সময় ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমি যখন মব তৈরি করে কোথাও হামলা করছি, যারা হামলার শিকার হচ্ছে তারাও কিন্তু একটা যৌক্তিকতা পাবে যে আমাদেরও যখন শক্তি হবে আমরাও হামলা করব। অর্থাৎ এটা কিন্তু ওই যে আই ফর অ্যান আই সিস্টেমে গেলে আমরা সবাই কিন্তু অন্ধ হব, ইফেক্টটা ওরকমই। তো এটা থামানো দরকার। এবং কমিউনিটি পর্যায়ে যারা উচ্চ পর্যায়ে আছে, যারা ইনফ্লুয়েন্সার, তাদের এখানে দায়িত্ব। সাধারণ মানুষকে যদি আস্তে আস্তে তাদেরকে স্থির করা যায়, সেখানে সবাইকে, এটা মেন্টাল হেলথের বিষয় না, এটা কিন্তু হোলিস্টিক একটা বিষয়। এখানে সামাজিক কিছু বিষয় আছে, স্পিরিচুয়াল আছে, ধার্মিক কিছু বিষয় আছে। সবগুলো বিষয়কে মাথায় রেখে এখানে একটা মবের বিরুদ্ধে, মব যাতে তৈরি না হয় তার একটা প্রচারণা চালানো দরকার। এবং সেখানে ল অ্যান্ড অর্ডারের একটা স্পেসিফিক ল অ্যান্ড অর্ডার অবশ্যই রোল প্লে করবে, তবে কমিউনিটি ইনফ্লুয়েন্সটা রাখবে। কারণ যখন মব হয়ে যায় না, তারা কিন্তু ওই পুলিশ কি করবে সেটা না। এবং এখন কিন্তু গত কিছুদিন দেখা যাচ্ছে যে মানুষ পুলিশের উপরেও আক্রমণ করছে, পুলিশকে উপরে গায়ে হাত তুলছে। পুলিশের প্রতি যে ভয়টা ছিল এই আন্দোলনে, সেই ভয়টা চলে গেছে, যে পুলিশের গায়ে হাত তোলা যায়, তাদেরকে আঘাত করা যায়। এটাও কিন্তু একটা খুব রং মেসেজ দিচ্ছে। কারণ যারা অপরাধী তারা কিন্তু এটাকে ব্যবহার করবে। হ্যাঁ, তারা পুলিশকে ক্রিমিনালাইজ করবে এবং পুলিশকে কর্ম নিষ্ক্রিয় করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করবে। সো এখানে ল অ্যান্ড অর্ডারের দিক থেকে কমিউনিটি মানুষদের ভূমিকা রাখতে হবে। কারণ এটা মাথায় রাখতে হবে, পুলিশকে আমরা যত খারাপ চোখেই দেখি না কেন, পুলিশ যদি না থাকে প্রোটেকশনের জন্য, তাহলে কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। অ্যাবসলিউটলি, ধন্যবাদ স্যার। আসলে আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে বলতে অনেক ডিপে চলে গেছি, সমাজ বা সংস্কারের যে জায়গাটাতে অবশ্যই আমরা আসবো। আমি আপনার কাছে জানতে চাই স্যার, আপনি কমিউনিটি ইনফ্লুয়েন্সারদের কথা বলছিলেন। আমাদের কিন্তু এখন আমরা দেখতে পাই যে অনেক ইনফ্লুয়েন্সার, আমি যদি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের কথা বলি, যারা কমিউনিটিকে ইনফ্লুয়েন্স করছে, তাদের কোনো রোল আছে কিনা এই ক্ষেত্রে? অবশ্যই তারাই কিন্তু দায়িত্ববান হতে হবে। এখন তারা যদি ইনফ্লুয়েন্স
করছে সেটা পজিটিভলি না করে নেগেটিভলি করে, তার ইফেক্ট হবে এবং সেটারই একটা ইফেক্ট দেখতে পাচ্ছি, কারণ কেউ না কেউ উস্কে দিচ্ছে জনগণকে। তো তাদের বিরুদ্ধে বা পক্ষে আমি বলতে চাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদেরও কিছু ইনফ্লুয়েন্সারদেরকে তৈরি হতে হবে যারা বিপক্ষে কথা বলবে, যাদেরকে প্রমোট করা দরকার আছে, যারা ভালো মানে মবকে শান্ত করার মতো কথা বলবে, যারা মবকে উস্কে না দিয়ে বরঞ্চ ভালো কাজের জন্য উৎসাহ দেয়। যে কাজটা আমরা দেখেছি যে জুলাইয়ের পরবর্তী হয়েছে, মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছে, বিপদের পাশে দাঁড়িয়েছে, যাকে হাসপাতালে নেওয়া দরকার সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছে। দিজ আর গুড মব। হ্যাঁ, কোথাও আগুন লেগেছে সবাই মিলে গিয়ে আগুনটা নেভাচ্ছে, কোথাও বন্যা হয়েছে, আমরা বন্যার সময় তো দেখেছি যে মব তখনও হয়েছে, কিন্তু সেই মবটা ছিল মানুষের জন্য, সাপোর্টের জন্য। দল বেঁধে ট্রাকে করে মানুষ ছুটে গিয়েছে, তারা সেখানে গিয়ে রিলিফ বিতরণ করেছে, পাশে দাঁড়িয়েছে, খাবার দিয়েছে, এরাও মব। কিন্তু এটা নেগেটিভলি আমরা দেখি, তারা পজিটিভ কাজ করেছে। এই ধরনের জনগোষ্ঠীকে যদি এইভাবে পজিটিভলি ইউজ করা যায় তাহলে অবশ্যই আমি মনে করি অ্যাজ এ হোল মেন্টাল হেলথ শুধু না, সামাজিক একটা উন্নয়ন আসবে। অবশ্যই, তার মানে এখানে ইনফ্লুয়েন্সারদের কিন্তু রেসপন্সিবিলিটির একটা ব্যাপার আছে, যেটা আমরা যদি পজিটিভ মানসিক স্বাস্থ্যকে প্রমোট করার কথা বলি সেটা করতে সক্ষম। স্যার, খুব স্পেসিফিকলি আপনার কাছে এবার জানতে চাই, এই যে পরিবর্তিত যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে মানসিক স্বাস্থ্যের সংস্কার কিভাবে করা সম্ভব? আমি সবসময়ের জন্য যদি বলি, মানে সবসময়ের জন্য এই জন্য অ্যাজ এ হোল, যে যখনই পরিস্থিতি তৈরি হবে তখনই যেন আমাদের যেই কাঠামোগুলো মানসিক স্বাস্থ্য সেবার, সেটা যেন অ্যাক্টিভ থাকে। তো একটু যদি শুরু থেকে বলি যে আমাদের দেশের মানে মোটা দাগে মানসিক স্বাস্থ্যের যে সংস্কারের যদি আমরা বলি, মোটা দাগে দুটো বিষয় আছে। একটা হলো মানসিক স্বাস্থ্য সেবা, যারা কোনোভাবে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তাদের সেবা নিশ্চিত করা, এটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমাদের যে জাতীয় মানসিক স্বাস্থ্য অ্যাক্ট আছে, আপনি খেয়াল করেন নাম বলা হয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য অ্যাক্ট, যেটা রিপ্লেস করেছে লুনাসি অ্যাক্ট 1912 ব্রিটিশদের। অত্যন্ত ভালো উদ্যোগ, মানে আমাদের এটা 100 বছর পরে হলো হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় যদি খেয়াল করেন, আমরা বলছি জাতীয় মানসিক স্বাস্থ্য অ্যাক্ট, কিন্তু তার ভেতরে যে ধারাগুলো আছে বা নীতিগুলো, সেগুলো মূলত মানসিক স্বাস্থ্য পেশাজীবী এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য। তো এটা এখানে আমাদের একটা মানে বিষয় যেটা আমরা অবজার্ভ করি, যে এটা মানসিক স্বাস্থ্য অ্যাক্ট আমরা সম্পূর্ণভাবে বলতে পারি না, কারণ মানসিক স্বাস্থ্য শুধু রোগ বিষয় নয়, শুধু ইটস নট অ্যাবাউট, মানে এটা শুধুমাত্র যারা সেবা দিবে তাদেরকে কেন্দ্র করে নয়, যারা সেবা নেবে তাদেরকে। মানসিক স্বাস্থ্য বলতে সার্বিকভাবে। তো মোটা দাগে যখন বলছিলাম দুটো বিষয়, একটা হলো মানসিক স্বাস্থ্য সেবা, আরেকটা হলো মানসিক স্বাস্থ্য উন্নয়ন। একটা দেশের জনগণের যে বিভিন্ন লেয়ার আছে, বিভিন্ন জনগণের যে কতগুলো ক্লাস্টার আছে, তাদের সবার মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমাদের কিছু বিষয় আছে। দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশে যে মানসিক স্বাস্থ্য নীতি আছে, স্ট্র্যাটেজিক মেন্টাল হেলথ আছে 2020-30, এসডিজি গোল আছে অনেকগুলো, সেখানে কিন্তু মানসিক স্বাস্থ্যের উন্নয়ন বিষয়টা অনেকাংশে অনুপস্থিত। আমি যদি উদাহরণ দিই এটা আরও ভালো বুঝতে পারবেন। আমরা মানসিক স্বাস্থ্য সমস্যা হলেই খালি ব্যস্ত হব, মানসিক স্বাস্থ্য যাতে না হয় সেটার জন্য কি আমাদের কর্মকাণ্ড থাকবে না? সেটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য উন্নয়ন। সেটা আমাদের বিভিন্ন ক্লাস্টার আছে, যেমন আমাদের স্কুল কলেজ আছে। মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য স্কুল কলেজে কি এই সংস্কার পক্ষ থেকে কি অ্যাক্টিভিটি বা কি উদ্যোগ, সেটা কিন্তু নাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা চিন্তা করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে মানসিক স্বাস্থ্য সমস্যা পর্যন্ত যাতে না যায়, মানুষ যেন সেখানে একটা বেসিক সাপোর্ট বা সেই ধরনের একটা পরিবেশ তৈরি করতে পারে। আমাদের দেশে প্রত্যন্ত জনগোষ্ঠী আছে, তাদের কাছে মানসিক স্বাস্থ্য সেবা কিভাবে যাবে, সেখানে কমিউনিটিতে কেউ যাতে অ্যাফেক্টেড না হয় সেটা নিশ্চিত করা। আমাদের প্রবীণ জনগোষ্ঠী আছে, তাদের জন্য আমাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য কি করা আছে, তারা সমস্যায় পড়ে গেলে কি আসবে আমাদের কাছে, নাকি সরকারের দায়িত্ব হওয়া উচিত তারা যাতে সমস্যায় না পড়ে। হ্যাঁ, আমরা প্রিভেন্টিভ মডেলটা খুব একটা মাথা ঘামাচ্ছি না, বাট এটা ইম্পর্টেন্ট। আমাদের যে জনগোষ্ঠী এবং যে সেবা দেওয়ার জন্য দক্ষ জনবল, সে বিশাল গ্যাপ আছে। প্রতি 2 লক্ষ মানুষের জন্য একজন মাত্র পেশাজীবী, এটা শুধু সেবা দিয়ে হবে না। সো এখানে আমি বলবো যে দুটা মোটা দাগ, একটা হলো সেবা দেওয়া, আরেকটা হলো সামগ্রিকভাবে সেবার উন্নয়ন। এই সামগ্রিকভাবে সেবার উন্নয়নের জন্য যদি আমরা কাজ করি,
যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ তো জানেনই প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ সবসময় আমরা এক্সপিরিয়েন্স করছি। তো এই সেবা উন্নয়নের জন্য যারা নিয়োজিত থাকবেন, যারা প্রশিক্ষণ পাবেন, তারাই কিন্তু বিভিন্ন কমিউনিটিতে সাপোর্ট গ্রুপ তৈরি করতে পারবেন, তারাই লিড করতে পারবেন। তখন কিন্তু আমাদের ওই ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট তাদের উপর নির্ভরতা অনেকাংশে কমে যাবে। অ্যাবসলিউটলি। এবং আপনি যখন মানবসৃষ্ট দুর্যোগের কথা বলছিলেন, আমার মাথায় কিন্তু জুলাইয়ের আন্দোলনের কথাগুলোই আসছিল, যে একটা মানবসৃষ্ট যেই দুর্যোগটা আমরা তখন দেখেছি, এবং এই জায়গাটাতে কিন্তু আমরা ডাক্তারদের উপরেও দেখেছি যে অনেক সময় নিষেধাজ্ঞা এসেছে, বা অনেক জায়গায় মনে হয়েছে যে তাদেরকে হয়তো কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। কোনোভাবে আমাদের অ্যাক্টের মধ্যে হয়তো এখানে সুরক্ষিত রাখাটা, যাতে যিনি সেবা চাচ্ছেন তিনি যাতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সেই সেবাটা নিশ্চিতভাবে পেতে পারেন, এই অধিকারটা রক্ষা করা। এখানে আরেকটু বলি, আমাদের দেশে বিশাল একটা জনগোষ্ঠী আছে যাদেরকে আদিবাসী বলা হচ্ছে। হ্যাঁ, কেউ বলছে যে না, সে বিতর্কে আমি যাচ্ছি না। তাদের জন্য মানসিক স্বাস্থ্য উন্নয়নের কোনো পদক্ষেপ কি আপনি দেখেছেন? নেই। আমাদের দেশে একটা বড় জনগোষ্ঠী আছে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার বা যারা পাচারের শিকার হয়েছে, অনেক বড় একটা জনগোষ্ঠী। তাদের জন্য মানসিক স্বাস্থ্য সেবার কি আছে? আমাদের দেশে বড় একটা জনগোষ্ঠী আছে যারা বিভিন্ন ধরনের ভায়োলেন্সের শিকার, ডোমেস্টিক ভায়োলেন্স, হ্যাঁ, বা এই যে মব ভায়োলেন্স, তাদের জন্য কি সেবা আছে? সো মানসিক স্বাস্থ্য উন্নয়ন নিয়ে যখন আমি ভাববো, তখন কিন্তু এই ফ্রিঞ্জ মানে যে প্রান্তিক যে জনগোষ্ঠী এবং অন্যান্য ভালনারেবল গ্রুপ যারা অ্যাফেক্টেড হতে পারে, তাদের জন্য একটা সুরক্ষার বলয় কিন্তু তৈরি করা সম্ভব। অ্যাবসলিউটলি। এখানে স্যার কথা বলতে বলতে যেটা মাথায় আসছিল, যে আমরা যখন আমরা ডিজিটাল মেন্টাল হেলথের কথা বলছি, আমরা টেলিসাইকিয়াট্রি বা টেলিমেডিসিনকেও সাপোর্ট করি, বা আমরা এখন সবসময় বলি যে এই ব্যবস্থাগুলো কিন্তু মানসিক স্বাস্থ্য ব্যবস্থাকে অনেক কাছে নিয়ে আসছে মানুষের, যে অনেক রিমোট এরিয়া থেকেও মানুষ যোগাযোগ করতে পারছে। সেইখানটাতে যদি আমরা সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশনের কথা বলি, আমরা স্কিজোফ্রেনিয়া বা একটা এরকম পেশেন্টকে কীভাবে সেবা প্রদান করা হবে ডিজিটাল টুল দিয়ে বা ডিজিটাল ব্যবস্থা দিয়ে, এটার কিন্তু কোনো ধরনের কোনো গাইডলাইন বাংলাদেশে আমরা এখনো পাইনি। তার মানে আমরা যদি অ্যাক্টে ফেরত যাই, মেন্টাল হেলথ অ্যাক্ট বা আমরা মেন্টাল হেলথ স্ট্র্যাটেজিক প্ল্যান, তাহলে সেখানেও নতুন করে সংস্কারের জায়গাটাতে আমরা কিন্তু এই ছোট বলবো না, আসলে খুব গুরুত্বপূর্ণ, এটাকে একটা আলাদা সেকশন হিসেবে রাখতে হবে, যে সুরক্ষা বলয় তৈরি করা। শুধু রোগ হবে তারপরে আমরা অ্যাক্টিভ হব সেটা না, রোগ যাতে না হয় সেই সুরক্ষা বলয় বিষয়টাও নিশ্চিত করা। আর আপনি যেটা বললেন যে এই যারা সিরিয়াস মেন্টাল হেলথ প্রবলেম আছে, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার, বাংলাদেশে কিন্তু অনেক জনগোষ্ঠী আছে, কয়েক লক্ষেরও বেশি। তো এই জনগোষ্ঠী যে পরিবার, তারা কিন্তু জানে না অনেক ক্ষেত্রেই। আমি একটা এক্সাম্পল দিতে পারি আমার নিজেরই, যে সাতক্ষীরা থেকে একজন পরিবারের সদস্য, তার স্বামী নারী, তার স্বামী স্কিজোফ্রেনিয়া আক্রান্ত। তো তাকে যখন কমিউনিটি মেন্টাল হেলথ ওয়ার্কার তার কাছে গিয়েছে, সে বলেছে যে আমি আমার হাজবেন্ড তো অনেক মানে স্কিজোফ্রেনিয়া হলে যা হয়, তাদের আচরণ অনেক ভিন্ন হয়ে যায়, তাকে আমি নিয়ে কিভাবে হাসপাতালে যাব, তাকে নেওয়ার তো লোক লাগবে, সে তো যাবে না। এই যে একটা অসহায়ত্ব, মানে এখন তাকে নিয়ে না গেলে সে কিন্তু চিকিৎসা পাচ্ছে না, আর তাকে নিয়ে যাবে সেই মহিলা, ওনার সেই সামর্থ্য বা শক্তি নাই, পারিবারিক সাপোর্ট নাই। এটা কিন্তু সাতক্ষীরা একটা ঘটনা, বাট এটা আমার মনে হয় সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামে এই ঘটনাগুলোই হচ্ছে। কারণ সেবা কেন্দ্রগুলো কমিউনিটি থেকে অনেক দূরে। সাতক্ষীরায় কিন্তু সেই সময় কোনো সাইকিয়াট্রিস্ট ছিল না, তাকে যেতে হতো যশোর বা খুলনাতে। সো এই যে অবস্থা, বিভিন্ন যে কমিউনিটিতে যখন কোনো সিরিয়াস মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে, তারা ইভেন যদি তারা সচেতনও থাকে, তাদের কিন্তু নেয়ার বিষয় থাকে না, খরচেরও একটা বিষয় আছে। তারা অনেক সময় মনে করছে যে হাসপাতালে গেলে অনেক খরচ, তারা অনেকে জানেই না যে সরকারি হাসপাতালগুলো বিনামূল্যে চিকিৎসা পাবে। তো এগুলো বিষয় আমার মনে হয় সংস্কারের যখন আমরা চিন্তা করব, এই কমিউনিটির যে চ্যালেঞ্জগুলো সেগুলোকেও মাথায় রেখে আমাদেরকে মডেল ডিজাইন করতে হবে। অ্যাবসলিউটলি, খুবই গুরুত্বপূর্ণ স্যার। যখন আমরা ট্রান্সপোর্ট ইস্যুটাকে অ্যাড করছি, এটা শুধুমাত্র রিমোট এরিয়ার জন্য যে প্রযোজ্য সেটা নয়, এটা কিন্তু আমরা যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশে যেই মানে একদম প্রোপুর পপুলেশন যারা আছে, তাদের যদি এরকম কোনো সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশন কারো থাকে, তারা কীভাবে সেই ট্রান্সপোর্টটা অ্যাভেল করবে বা পৌঁছাবে, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এর পাশাপাশি যদি আমি বলি যে ডিসেবিলিটি, যেটা কিন্তু আমরা অ্যাড্রেস করি না মেন্টাল হেলথ, ডিসেবিলিটি এবং অ্যাডিকশন। অ্যাবসলিউটলি। সো আমরা যেটা বুঝতে পারছি যে আসলে মানসিক স্বাস্থ্য সংস্কার করতে গেলে আমরা কোনো গোষ্ঠীকে রেখে তাদেরকে আমাদের সুরক্ষা বলয়ের কথা স্যার সাজেস্ট করছেন, এটার বাইরে রেখে আমরা কিন্তু মানে কোনোভাবে অগ্রসর হতে পারবো না। স্যার, আমরা একটু স্পেসিফিকলি যদি জানতে চাই যে এখানে গবেষকদের রোলটা আসলে কি, মানসিক স্বাস্থ্য নিয়ে যারা গবেষণা করছেন তারা কিভাবে এই সংস্কারটাকে ফ্যাসিলিটেট করতে পারেন?
আমার এত বছরে যে শিক্ষাগত এবং যেহেতু আমি একাডেমিয়ার সাথে কানেক্টেড আছি, যে গবেষণাগুলো বাংলাদেশে হচ্ছে সেগুলো আমি ওয়েলকাম করি ডেফিনেটলি, খুবই ভালো। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যে গবেষণাগুলো হচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের সেলফ ক্রিটিসাইজও করি। এই জন্য যে আমরা যে গবেষণাগুলো করছি সেগুলো বেশিরভাগই মনে হচ্ছে যে পরীক্ষা পাশের জন্য বা একটা ডিগ্রির জন্য, যে আমার একটা ডিগ্রি দরকার সেই জন্য। কিন্তু সে কারণে আমরা দেখা যাচ্ছে যে বেশিরভাগ গবেষণায় আমি যেটা আমার কলিগদের সাথে বা অন্যান্য ফিল্ডেও বলি, যে আমরা যে গবেষণাগুলো করছি সেগুলো বেশিরভাগই হচ্ছে বিদেশে কোনো গবেষণা করা হয়েছে তার রেপ্লিকেশন। আমরা জাস্ট দেখতে যাচ্ছি বিদেশে একটা মডেল হচ্ছে, সেটা বাংলাদেশে হবে, একটা থেরাপি বা একটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ বা একটা ইন্টারভেনশন, সেটা বাংলাদেশে কতখানি অ্যাপ্লিকেবল। তো আমাদের এগুলো নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে। আমি মনে করি বর্তমানে এখন বাংলাদেশে যে গবেষণাগুলো প্রয়োজন সেটা হলো ইম্প্যাক্ট তৈরি করতে পারে, যেটা কমিউনিটিতে সরাসরি ইফেক্ট নিয়ে আসতে পারে। এটা একটা প্রয়োজন, যে যে গবেষণাগুলোতে সরাসরি বেনিফিটেড হবে মানুষ, ইন্টারভেনশন সেটা ইন্টারভেনশন ওয়েতে বেনিফিট। কারণ আমাদের কিছু এস্টাবলিশ ফ্যাক্ট আছে যে এই ইন্টারভেনশনটা কাজ করবে। যেমন বেসিক রিল্যাক্সেশন এক্সারসাইজ, এটা কাজ করবে, এটা মানুষকে একটু বেটার ফিল দেবে। এটার ইফেক্টিভনেস বা এটা ভালো কিনা, বাংলাদেশে যাবে কিনা, এই ধরনের গবেষণা আমাদের এখন আর প্রয়োজন নাই। বরঞ্চ একটা কমিউনিটিকে টার্গেট করে তাদের জন্য কোন সার্ভিসটা আমরা দিতে পারি, যেগুলো অলরেডি এভিডেন্স বেসড প্র্যাকটিস, সেগুলোকে ব্যবহার করতে এবং সেটাকে ছড়িয়ে দেওয়া। দ্বিতীয় আরেকটা বিষয় হলো আমাদের যে গবেষণাগুলো হচ্ছে যে সেগুলো বেশিরভাগই শোকেস গবেষণা। শোকেস গবেষণা বলতে মানে গবেষণা করা হয় এবং সেটাকে পাবলিশ মানে প্রিন্ট করা হয়, প্রিন্ট করে সেটাকে শোকেসে রেখে দেওয়া হয়, শেষ। হ্যাঁ, তো এই গবেষণাগুলো মাঠ পর্যায়ে কোনো প্রভাব রাখে না। এই গবেষণাগুলো নিয়ে আলোচনা হচ্ছে না, এই গবেষণাগুলো প্রচারণা হচ্ছে না, তো শোকেসেই পড়ে থাকছে আমাদের কাজগুলো। এটাও একটু পরিবর্তন করা দরকার, যে আমাদের গবেষণা যা ভালো, যে গবেষণাগুলো হচ্ছে এর মধ্যেও সেগুলো একটু প্রচারণা দরকার, মানুষকে জানানো দরকার। আমরা কিন্তু এই মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এইটা অনেক পিছিয়ে আছি। আমরা যদি অর্থনীতি বা সমাজের যে সেখানে যে গবেষণাগুলো হচ্ছে সেগুলো মানুষের সাথে শেয়ার করা হচ্ছে, মানুষ জানছে যে বাজারে কেন জিনিসের দাম বাড়ছে বা কী করা দরকার, এগুলো মানুষ অনেক সচেতন। মেন্টাল হেলথ নিয়ে যে সেগুলো নিয়ে যেহেতু আলোচনা হয় না, সেটা নিয়ে মানুষ ভাবছে না। অ্যাবসলিউটলি। তার মানে মানসিক স্বাস্থ্য গবেষকদের একটা রোল হতে পারে সায়েন্স কমিউনিকেশন। তারা যখন কোনো একটা গবেষণাপত্র ভালো পাবলিশ করছে, ইম্প্যাক্টফুল গবেষণা করা এবং সেটাকে কমিউনিকেট করা ম্যাস Absolutely. পর্যায়ে, এটা নিজেদের মধ্যে না রেখে জাস্ট ওই প্রিন্ট করে রেখে না দিয়ে, বা পাবলিশও করছে ঠিক আছে, কিন্তু সেই পাবলিকেশন কয়জন পড়ছে? এক্সপার্টরা ছাড়া তার বাইরে মানুষরা পড়ছে না। সেই ভাষাটাকে সাধারণ মানুষের উপযোগী করে শেয়ার করা একটা বিষয় আছে। অ্যাবসলিউটলি। না, যেটা ভালো লাগছে স্যার আপনার থেকে জানতে পেরে, যে আমরা প্রিভ্যালেন্স নিয়ে যখন বলবো যে আরও কয়েক বছর আগে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য গবেষণার কিন্তু খুব বেশি এভিডেন্স অ্যাভেলেবেল ছিল না। আমি যদি 10 বছর আগেও বলি যে আমরা যখন একটা সিস্টেমেটিক রিভিউ করতে বসতাম, দেখতাম যে কোনো কোনো টপিকে হয়তো 3টা-4টার বেশি আমরা পেপার পাচ্ছি না। এখন কিন্তু পরিবর্তন হয়েছে। সো আপনি অ্যাবসলিউটলি রাইট এই জায়গাটাতে, যে আমরা যদি প্রিভ্যালেন্সের কথা বলি, আমরা এরকম যে কিছু গবেষণা কিন্তু হয়েছে, এখন আমাদের এর বাইরে চিন্তা করা দরকার, যে ছোট টুল দিয়ে হোক, ইন্টারভেনশন হোক। আমার প্রশ্নটা হচ্ছে যে আসলে ফান্ডিংয়ের জায়গাটাও তো খুব লিমিটেড বাংলাদেশে, কিন্তু নতুন যদি আমি মানসিক স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার বলি, তাহলে এখানে পলিসিগতভাবে কিন্তু ফান্ডিংটা, যেহেতু আমরা মানসিক স্বাস্থ্য সমস্যাটাকে বেশি ফোকাস করছি, সমস্যার সমাধানের জন্য চিকিৎসার ব্যবস্থার উপর ফোকাস করছি, আমাদের বাজেটটা ওখানেই। এবং আপনি জানেন স্বাস্থ্য বাজেটের যে টোটাল স্বাস্থ্য বাজেটে যদি 100 টাকা ব্যয় করা হয়, মানে সরকারের যে বিভিন্ন খাত আছে, স্বাস্থ্য বাজেটে 100 টাকা থাকলে মানসিক স্বাস্থ্যের জন্য আছে 50 পয়সা। 100 টাকা থেকে 50 পয়সা, অর্থাৎ 0.5%-এরও কম। তো এই বাজেট দিয়ে শুধু মেন্টাল হেলথ এই যে সার্ভিস বা স্ট্রাকচার, সেগুলোর জন্য যেটুকু দরকার সেটাই। কিন্তু মানসিক স্বাস্থ্য উন্নয়নের কথা যদি আমি বলি, আমাদের এই বাজেটটা সরকারি পক্ষ থেকে বাড়াতেই হবে। এবং এখানে শুধু সরকার নয়, আমার মনে হয় ড্রাইভিং ফোর্স হিসাবে, মানে সরকারকে তো প্রেশারাইজ করার একটা বিষয় আছে। প্রেশারাইজ না করলে কিন্তু সরকার উদ্যোগ নেবে না, এটা বলতে হবে। আমাদের যারা প্রফেশনাল আছে বেশিরভাগই তো সরকারি পর্যায়ে কাজ করেন, তো ওনারা সরকারের বিপক্ষে গিয়ে সরকারের সমালোচনা করে কিছু বলতে সাহস পায় না। তো আমরা যারা আছি, যারা যারা অবশ্যই জনগণের টাকাতেই তো আমাদের বেতন হচ্ছে, আমাদের কিন্তু একটা দায়িত্ব আছে জনগণের পক্ষে কথা বলা। তো আমরা কথা বলবো, আমরা বারবারই এটা নক করছি যে আপনাদেরকে এই বাজেটটা বাড়াতে হবে।
ইউ মাস্ট, কারণ এই বাজেট দিয়ে আপনি মানসিক স্বাস্থ্য উন্নয়নের কাজ করতে পারবেন না। সেবা ঠিক আছে, হাসপাতালের রোগী ডাক্তার দেখাতে পারবেন, কিন্তু আমাদের কি সবসময় খালি রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্যই মানে স্বাস্থ্যসেবা থাকবে? উন্নয়নের একটা বিষয় আছে না, এবং উন্নয়নের বিষয়টা কিন্তু শুধু স্বাস্থ্যর দায়িত্ব না, এটা কিন্তু নারী ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্ব, শিক্ষা বিভাগেরও কিছু দায়িত্ব আছে। এটা কিন্তু একটা বিভিন্ন ইস্যু, একটা দিকে চিন্তা করলে হবে না। তো সামগ্রিকভাবে বাজেটটা যদি না বাড়ায়, আমি মনে করি যে আমাদের সামনে কিন্তু মানসিক স্বাস্থ্য ব্যাপক বিপর্যয় হবে, যার একটা বড় লক্ষণ আমরা দেখতে পাচ্ছি আত্মহত্যার সংখ্যা বাংলাদেশে দিনকে দিন বাড়ছে। লাস্ট যে হিসাবটা আছে সেই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় 30 জনের মানুষ আত্মহত্যা করছে। আমরা দর্শকরা তো শুনছে, যদি কোভিডে যে পরিমাণ মানুষ যে সময় মারা গেছে, সে একই সময় আত্মহত্যায় তার থেকে বেশি পরিমাণ মানুষ মারা গেছে। এটা কিন্তু জানে না অনেকেই। তো কিন্তু আত্মহত্যা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না, এবং এটা দিনকে দিন বাড়ছে। আমি একটা গবেষণা বর্তমানে চলছে, খুবই বেশ মানে আমাদের দেশে একজন সেরা গবেষক, ওনার সাথেই কথা হচ্ছিল। উনি বলছেন যে ওনারা যে লাস্ট সার্ভেটা করছেন তাতে আরও আতঙ্কজনক তথ্য আসতেছে, এবং উনি আমাদেরকে অ্যালার্ট করেছেন যে খুব শিগগিরই সেটা পাবলিশ হবে। খুবই গুরুত্বপূর্ণ স্যার, এবং আমি যতটুকু জানি আমাদের কিন্তু এখনো আত্মহত্যা যে প্রিভেনশন যে প্ল্যানটা থাকার কথা, স্ট্র্যাটেজিক প্ল্যান, এরকম কোনো কিছু বাংলাদেশে এক্সিস্ট করে না। বা আমাদের যদি আত্মহত্যা যে সার্ভেলেন্স সিস্টেম, যে প্রতিদিন আসলে আপনি যে রিপোর্টটার কথা বলছেন, অনেক রিপোর্ট কিন্তু আত্মহত্যার আমরা পাই নিউজ পেপার থেকে, পুলিশের সাথে লিগ করে যেটা করা যেতে পারে, এবং অনেক স্টিগমা আছে এটার সাথে। কেউ আত্মহত্যা যদি করে থাকে সেটাকে লুকানোরও কিন্তু একটা প্রচেষ্টা এটা কারণ আছে, করা হয়। এটা কারণটা হচ্ছে আমাদের যে ধারা আছে, পেনাল কোড 1860 দুটো ধারা আছে, দুটো ধারাতে আত্মহত্যাকে একটা ফৌজদারি অপরাধ হিসাবে দেখা হচ্ছে। যে আত্মহত্যা করবে তিনি যদি বেঁচে যান, তাকে কিন্তু সেই অনুযায়ী একটা জরিমানা এবং শাস্তি আছে, জেল খাটার শাস্তি আছে, এটা একটা অপরাধ, ক্রাইম। আর যিনি আত্মহত্যা প্ররোচনা করবেন তার একটা ধারা আছে, তাকে শাস্তি দেয়। এখন প্ররোচনার জন্য ঠিক আছে, কিন্তু যে আত্মহত্যা করবে সে, তাকে যদি বলা হয় তুমি অপরাধী, সে কেন মানুষের কাছে গিয়ে তার কথাগুলো বলবে? তো আত্মহত্যা মানে যুক্তিটা হচ্ছে যে একজন ব্যক্তি কিন্তু বিভিন্নভাবে সামাজিক বৈষম্যের শিকার হয়ে সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে, সে কেন অপরাধী? অপরাধ তো তার সাথে হয়তো কোনো না কোনোভাবে হয়েছে, কিন্তু আইনটা বলছে না সেই অপরাধী। সে এইখানে একটা বড় বিষয় আছে, এটা নিয়ে ডিবেট হচ্ছে। আমার জানা মতে অনেক আইনজীবীরাও আছে সেটা অ্যাকনলেজ করেছে, বাট তাদের এটা বিপক্ষেও মত আছে যে এটাকে যদি আইনটা মানে পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে আত্মহত্যা বেড়ে যাবে কিনা। আমার মনে হয় যারা আত্মহত্যা করছে তারা কিন্তু এগুলো চিন্তা করে না, যে আত্মহত্যা করছি, আইন কি বলছে, পুলিশ কি বলবে, সেটা যখন আত্মহত্যার চিন্তাটা শুরু হয়ে যায় তার ওই সেন্সটা তো থাকে না। সে তখন এটাই মনে করে যে আমি কিভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। অবশ্যই স্যার, একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানে। আপনার থেকে ছোট্ট করে জানতে চাই যদি কোনো টিপস আছে কিনা তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বা যারা শুনছেন আজকে তাদের উদ্দেশ্যে। আমাদের তরুণ প্রজন্মের জন্য যেটা আমি বলতে পারি যে মানে তাদেরকে তাদের যে সময় এবং তারা অনেক কারণে হতাশাগ্রস্ত। আপনি জানেন কিনা বাংলাদেশের তরুণদের একটা বড় অংশ আছে, তারা যে কোনোভাবে দেশ ছেড়ে চলে যেতে চাইছেন। কেউ স্কলারশিপ নিয়ে, কেউ পড়াশোনার কাজে, কেউ কাজের। কেন? কারণ তারা দেশে সেই পরিবেশটা পাচ্ছেন না। তো তাদের জন্য যেটা হচ্ছে যে সুযোগ আছে, কিন্তু সুযোগটা জন্য তাদেরকে কাজ করতে হবে। তারাও একটা প্রেশার গ্রুপ হিসাবে থাকবেন, তাদেরকে বিকল্প যেই বিষয়গুলো সরকারকে জানাতে হবে যে তারা কি চায়। আর দ্বিতীয়, এখন কিন্তু সেই সময়, রাইট টাইম মানুষকে জানানো। আর সেকেন্ড যেটা হলো খুব ইম্পর্টেন্ট, যে যখনই কেউ মনে করবেন যে আপনি ভালো নেই, আপনার মন ভালো নেই, ভালো লাগছে না, প্লিজ টক উইথ সামওয়ান দ্যাট ইউ, মানে যে আপনার জন্য যত্নশীল, আপনার প্রতি সহানুভূতিশীল, সমানুভূতিশীল, তাদের সাথে কথা বলুন, ভালো থাকার চেষ্টা করুন। অনেক অনেক ধন্যবাদ স্যার আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম প্রফেসর কামাল চৌধুরীর সাথে, এবং স্যারের শেষ কথাটা ধরেই বলতে চাই যে আমাদেরকে ভালো থাকতে হবে, এবং এই ভালো রাখার জন্য যে চেষ্টাটা সেটাও কিন্তু নিজের ভেতর থেকে আসতে হবে। যখনই আমরা লো ফিল করব, যখনই আমরা মনে করব যে আমাদের মনের উপরে কিছু চেপে বসেছে, আমাদের কিন্তু অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে। আজকে আমরা মানসিক স্বাস্থ্য সংস্কার নিয়ে যখন কথা বলেছি, স্যার খুব স্পষ্ট করে আমাদেরকে বলেছেন যে কোথায় কোথায় আমাদেরকে বিনিয়োগ করতে হবে, গবেষণায় আমাদেরকে জোরদার একটা
একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে হয়তো গবেষকদের খুব স্পেসিফিক কিছু রোল আছে, কিভাবে আমরা সঠিকভাবে গবেষণা করতে পারি, পাশাপাশি ইন্টারভেনশন বা টুলের মাধ্যমে আমরা ইম্প্যাক্টফুল গবেষণা কিভাবে করতে পারি। স্যার যখন বলেছেন, খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা সার্ভিস ডেভেলপমেন্টেও কিন্তু কমিউনিটি হেলথ ওয়ার্কার যারা, আমরা যাতে এই শুধুমাত্র মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপর নির্ভর না করে আমরা যাতে কমিউনিটিতে ছড়িয়ে দিতে পারি, কমিউনিটি থেকেই তাদেরকে ছোট করে ট্রেনিং দিয়ে লে হেলথ ওয়ার্কারদেরকে দিয়ে আমরা মানসিক স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তন তৈরি করতে পারি। দর্শক, কঠিন একটা সময় আমরা পার করেছি, অস্থির একটা সময় যাচ্ছে, কিন্তু জুলাইয়ের এই গণ আন্দোলন আমাদেরকে আশা দিয়েছে, আমাদেরকে ভরসা দিয়েছে। আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি একটা নতুন বাংলাদেশের। সেই সম্ভাবনাটাকে সামনে রেখে মানসিক স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার করে যাতে আমরা একটা পজিটিভ বাংলাদেশ তৈরি করতে পারি, এই আশা নিয়ে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো অতিথির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।